যার কাছ থেকে সার্ভিসটা নিছি সে হবে ক্রেডিট, আর যে সার্ভিসটা নিছে ওই সার্ভিসটা হয়ে যাবে ডেবিট। যদি অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ রাইট, রিসিভেবল ক্রেডিট হবে আর এক্সপেন্সটা ডেবিট হয়ে যাবে। স্যার তাহলে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, এখানে স্যার 11 নাম্বারের মধ্যে বলা হয়েছে কম্পিউটার পারচেজ 80,000 ইন ক্যাশ, পাশে লেখা আছে জার্নাল। তাহলে আমি তো জিনিসটা ক্যাশে পারচেজ করছি, তাহলে আমার জন্য জিনিসটা একটা পেমেন্ট টাইপের হয়েছে, পেমেন্ট হয়েছে আবার বিজনেসের মধ্যে আমার একটা অ্যাসেট টাইপেরও আসছে, তাহলে এটা পেমেন্টের মধ্যে দেখাবো না জার্নালে দেখাবো? এটা আমরা দুই ভাবে করতে পারবো। এখানে আমার যদি রিসিভ পেমেন্ট, আমরা যে এন্ট্রিগুলো দিছি এন্ট্রিগুলো দেওয়ার ফলে আমরা কি নিব, আমরা নিব তারপরে নিব শুধু রিপোর্ট, আমার ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট এন্ড লস, রিসিভ পেমেন্ট। এখন আমার রিসিভ পেমেন্টটা যদি আমি একুরেট ভাবে পাইতে চাই সেই ক্ষেত্রে আমাকে এটাকে পেমেন্ট বক্সে দিতে হবে। রিসিভ পেমেন্ট আপনি একটু কাইন্ডলি যদি স্যার বাকি জার্নাল গুলো একটু এন্ট্রি গুলো একটু তাড়াতাড়ি যদি মুখে বলে দিতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, এরকম জার্নাল এন্ট্রি আরো অনেক পাবেন। আপনি কোনটাতে কি সমস্যা আপনি বলেন, আমি আপনাকে মুখস্থ বলে দিচ্ছি। স্যার আমার কিছু প্রবলেম ছিল, আপুকে বলে নিন তারপর আমি বলছি আপুর প্রবলেম। মোটামুটি সবগুলো করেছি, করার ট্রাই করেছি, মানে কিছু কিছু জায়গায় একটু কনফিউশন, মানে এটাকে জার্নালের মধ্যে দিব না পেমেন্টের মধ্যে দিব এরকম একটু কনফিউশন ছিল। আচ্ছা, এখন থেকে একটা জিনিস মনে রাখবেন, যত ধরনের প্রদান আমি এটা করব পেমেন্ট বক্সে। স্যার বুঝছি না। বুঝছেন? যত ধরনের প্রদান, আচ্ছা প্রদান সবগুলো করবো আমরা জার্নাল বক্সে, আর সরি পেমেন্ট বক্সে। আর যত ধরনের গ্রহণ সবগুলো করবো আমরা রিসিভ বক্সে। আর কন্ট্রা এন্ট্রি তো হচ্ছে রিসিভ পেমেন্টের মধ্যে পড়বে না, এটা রিসিভ পেমেন্টের মধ্যে যাবে না। আর এছাড়া বাদ বাকি যা আছে এগুলো আমরা জার্নাল এন্ট্রির মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট গুলো নিব। আর সেলস তো সেলস ভাউচারের মাধ্যমে, পারচেজ ভাউচারের মাধ্যমে। স্যার শেয়ার মার্কেটে যে ইনভেস্টমেন্ট এন্ট্রি যেগুলো আছে এগুলো সব কি জার্নালের মধ্যে যাবে? এটা জার্নালে করতে পারবেন, পেমেন্টও করতে পারবেন। আচ্ছা দুইটাতেই করা যাবে, কোনটাই করাটা বেশি সুইটেবল হবে? আমার এই পেমেন্ট বক্সে করলে বেটার, কারণ আমি রিসিভ পেমেন্টটা পাবো ক্লিয়ার একুরেট। জার্নালে যে এন্ট্রিগুলো দিব ওই এন্ট্রিগুলোর যদি জার্নালে যদি আমি ক্যাশে ট্রানজাকশন করে থাকি ওই ক্যাশটা আমার ইয়াতে রিসিভ পেমেন্ট যে একটা রিপোর্ট আছে ওই রিপোর্টে যাবে না, হিট করবে না। আচ্ছা সেক্ষেত্রে আপু যেটা বলল ট্রেড লাইসেন্স পারপাস আবার শেষে টিন পারপাস যেগুলো সেগুলো আমরা সব পেমেন্টে দিয়ে দিলে তো হয়? হ্যাঁ জি জি অবশ্যই। আর স্যার যে আরেকটা যেটা ছিল, দুইটা এরকম ছিল যে পেমেন্ট অল এসছে, মানে সানডি ক্রেডিটর্স পার্টি 60% পেমেন্ট। 60% পেমেন্টের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশন করবো ওখান থেকে আমি আলাদাভাবে 60% ক্যালকুলেট করে তারপর ওখানে অ্যামাউন্টটা বসাতে হবে নাকি ওখানে সরাসরি ক্যালকুলেশন করার কোনো অপশন আছে? না, ওইখানে আপনি সরাসরি ক্যালকুলেশন করতে পারবেন কিন্তু একটু সময় লাগবে, আপনি আজকের ক্লাসে পারবেন না। আরো যখন আরো দুইটা কোম্পানির কাজ করব তখন আপনি আরো অনেক কিছুই জানতে পারবেন, তখন আপনাদেরকে একবার বলে দিলে তখন আর এই জিনিসটা বলবেন না। আচ্ছা ওকে স্যার, মানে এরকম দুটো পাইছে যে রিসিপ্ট 70% অল ডিয়ার পার্টি, এটা একটা তো ভাবতেছেন এটা তো আলাদা করে করতে হবে নাকি এখানে করা যাবে? স্যার আমি একটা মিস্টেক করে ফেলেছিলাম, ওইটা হচ্ছে জার্নালটা আমার রিসিপ্টে দিতে হবে কিন্তু আমি ভুল এটা পেমেন্টে দিয়ে ফেলেছি, এখন এটাকে আমি কিভাবে কারেক্ট করব? আপনি যে বাউচার থেকে ভুল করছেন ওই বাউচারটাতে যান। স্যার ডেবুকে যে এটা পাওয়া যাবে, হ্যাঁ ডেবুকে যে পাবেন। তারপরে যে বাউচারটা ভুল করছেন ওই বাউচারটাতে ওপেন করেন, ডেবুকে গিয়ে ওই বাউচারটা সিলেক্ট করে এন্টার দিবেন, বাউচারটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ স্যার ওপেন করছি। ওপেন করার পরে দেখুন এখানে আপনার ডেবিট কি আছে আর ক্রেডিট কি আছে। ডেবিট হচ্ছে এবি ব্যাংক আর ক্রেডিট হচ্ছে ক্যাপিটাল বাই জাবেদা। তাহলে এখন দেখেন আপনার ডান পাশে দেখেন রিসিপ্ট ভাউচার আছে, এটাকে ওইটাতে ক্লিক করেন। ডান পাশে দেখবারে দেখেন রিসিপ্ট ভাউচার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। জার্নালটা ঠিক করে দিবেন। ও আচ্ছা থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। ওকে তো ট্রেডিং কোম্পানি নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে?
জি বলেন। স্যার ব্যাংক আমি যখন হ্যাঁ স্যার 6 নম্বর এন্ট্রিটা আছে এটা কিভাবে কি বলবো স্যার ব্যাংক উইথড্র ফর পিটি ক্যাশ 25,000 টাকা বিডিটি কোনটা ভাউচার আবার বলেন, হুম আবার বলেন প্রশ্নটা। ব্যাংক উইথড্র ফর পিটি ক্যাশ 50,000 বিডিটি কোনটা ভাউচার হ্যাঁ, এটা হবে কন্ট্রা বাউচার। কন্ট্রা বাউচারের কাজটা কি? স্যার এটা তো জানি না আমি আচ্ছা, কন্ট্রা বাউচারের কাজ হচ্ছে যে আমার কন্ট্রা বাউচারটা হচ্ছে এরকম একটা বাউচার, এই বাউচার দেওয়ার ফলে, এই বাউচারটা এডি করার ফলে আমার ব্যালেন্স শিটে কোনো ডিফারেন্স ঘটবে না। আচ্ছা ব্যালেন্স শিটে আমার যা আছে তাই থাকবে। কন্ট্রা বাউচার ব্যতীত আপনি টেলিতে অ্যাকাউন্টিং এর মধ্যে সেলস, পারচেজ, রিসিভ, পেমেন্ট, জার্নাল, এই 5 ধরনের বাউচার এন্ট্রি দিবেন। 1 টাকার একটা এন্ট্রি দিবেন, এটা ব্যালেন্স শিটের মধ্যে হিট করবে। মানে ব্যালেন্স শিটটা ডিফারেন্ট হবে, আপ ডাউন করবে। কিন্তু আপনি যদি কন্ট্রা বাউচারে এন্ট্রি দেন, আপনি যদি 100 এন্ট্রি দেন, এই এন্ট্রি দেওয়ার ফলে আপনার এই ব্যালেন্স শিটের কোনো ডিফারেন্স আসবে না। ডিফারেন্সটা আসবে ব্যালেন্স শিটের মধ্যে কারেন্ট অ্যাসেটের মধ্যে ব্যাংক আর ক্যাশ। একটা কোম্পানির ব্যাংক হচ্ছে ডান হাত, ক্যাশ হচ্ছে বাম হাত। আমাদের সাপোজ আমাদের দুইটা হাত, আমার এক হাতে টাকা আছে, আরেক হাতে টাকা নাই। এক হাতের থেকে কিছু অংশ টাকা আমি আরেক হাতে নিয়ে নিলাম। আমার টোটাল আছে 100 টাকা, 100 টাকার থেকে 10 টাকা আমি অন্য হাতে দিয়ে দিছি, বাম হাতে দিছি। তো দিন শেষে আমার কাছে আছে কত? 100 টাকা আছে না? 100 টাকা যখন আছে, তখন আমাকে যখন এই টাকার বর্ণনাটা দিতে যাব, তখন আমি বলবো যে আমার ডান হাতে আছে 90 টাকা আর বাম হাতে আছে 10 টাকা, টোটাল হচ্ছে 100 টাকা। ঠিক কন্ট্রা বাউচারটা হচ্ছে যে ব্যাংক এবং ক্যাশ দুইটাই আমার কারেন্ট অ্যাসেট। ব্যাংকে টাকা আছে, ক্যাশে টাকা নাই, আমি ক্যাশে টাকা নিয়ে আসতেছি, ব্যাংক কমবে, ক্যাশ বাড়বে। ঠিক আমার ক্যাশের মধ্যে টাকা আছে, ক্যাশ টাকা আছে, এখন এই টাকাটা আমি ব্যাংকে ডিপোজিট করবো বা ব্যাংকে জমা রাখবো। সেক্ষেত্রে আমার কি ক্যাশ কমবে, ব্যাংক বাড়বে। দিন শেষে কি দাঁড়াইলো যে আমার কারেন্ট অ্যাসেট যা আছে তাই থাকবে। জি স্যার মোট কথা হচ্ছে কোম্পানির, অন্য কারণ না, কোম্পানির ব্যাংক আর ক্যাশের ট্রানজাকশনটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। স্যার তাহলে যে জি বলেন। ডিবিবিএল মান্থলি ডিপোজিট এটা কি কন্ট্রাক্টের মধ্যে দিব? না 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 না, এটা কন্ট্রা এন্ট্রি কেন? একটা হচ্ছে মান্থলি ডিপোজিট, আমরা ডিপিএস করি না? ইয়েস স্যার। ডিপিএস কি আমরা কি টাকাটা তো পাবো, কখন পাবো? এখন কি পাচ্ছি? বুঝতে পারছি স্যার এবার। আমরা আমাদের ব্যাংকের যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্টে যা লেনদেন করব, ক্যাশ আর ব্যাংকের সবগুলো হবে কন্ট্রা। কাউকে আমি ব্যাংকের চেক দিয়ে দিলাম, সেক্ষেত্রে এটা কিন্তু কন্ট্রা হবে না। কেউ আমাকে ব্যাংকে টাকা জমা দিয়ে দিছে, এটা কিন্তু কন্ট্রা না, এটা হচ্ছে রিসিভ। আর যাকে আমি ব্যাংকে চেক দিয়ে দিছি, ওইটা হচ্ছে পেমেন্ট। কন্ট্রা বাউচার নিয়ে সবার ক্লিয়ার তো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আপনারা যে যে কাজগুলো করছেন, এখান থেকে আমাকে ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট এন্ড লস, স্টক সামারি, রিসিট পেমেন্ট, এই 5টা রিপোর্ট আপনারা আমাকে পিডিএফ এ এক্সপোর্ট করে মেইলে পাঠিয়ে দিবেন, ইয়াতে এলসিএস গুগল ক্লাসরুমে। আচ্ছা এখনই হ্যাঁ এখনই। সবগুলো তো দেওয়া হয় না। আপনার বাউচার এন্ট্রি হয়েছে? সরি, আপনার বাউচার গুলো এন্ট্রি কমপ্লিট হয়েছে তো? মানে সবগুলো হয় না এটাই বলতেছি, সবগুলো দেওয়ার সময় হয় না। তো হয় নাই, তা আমি না বললাম যে আপনার এই শুক্রবারের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে। আজকে আবার সবাই করতে পারি নাই। সবাই করতে পারে নাই, তো হোয়াটসঅ্যাপে তো এরকম কারো কোনো ইয়া পাইলাম না। একদমই করি নাই তা না, কিছু বাকি আছে আর কি। কিছু বাকি থাকবে 100% হয় না। আমি তো 100% তো করতে হবে, না করলে তো আমরা টাইমলি আগাইতে পারবো না। রিপোর্টের আন্ডারে দুইটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে ব্যালেন্স শিট আর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ওকে,
তো এই দুইটাই করে পাঠাবো? রাখেন। এবার আপনি দেখেন ব্যালেন্স শিটের নিচে দেখেন ডিসপ্লে মোর রিপোর্টস। ডিসপ্লে মোর রিপোর্টস, ট্রায়াল ব্যালেন্স, ডে ফ্লো, ডে বুক, ক্যাশ ফ্লো, ফান্ডস ফ্লো। আচ্ছা আচ্ছা। ওকে, আসতে এখান থেকে দিবেন ট্রায়াল ব্যালেন্স, তারপরে দেখেন রিসিভ পেমেন্ট পান কিনা। পেয়েছেন? স্যার ট্রায়াল ব্যালেন্সের পরে তো দেওয়া আছে ডে বুক। হুম, ডে বুক দুই জায়গাতে আছে। আমরা রিপোর্টের জন্য ডে বুকে যাব না। রিসিভ পেমেন্টটা কোথায় পাবো স্যার? এক মিনিট। অ্যাকাউন্টস বুকে যান। আচ্ছা, রিসিভ পেমেন্ট নামে এখন আর কোনো রিপোর্ট নাই। এই রিসিভ পেমেন্টটাকে ভেঙে ক্যাশ ফ্লো আর ফান্ড ফ্লো নামে দুইটা রিপোর্ট করেছে। ক্যাশ ফ্লো হচ্ছে পেমেন্টের রিপোর্ট, আর ফান্ড ফ্লো হচ্ছে রিসিভের রিপোর্ট। ঠিক আছে? তো যাই হোক, আপনারা ক্যাশ ফ্লো আর ফান্ড ফ্লো দেওয়ার দরকার নাই আপাতত। আপনারা শুধু এখন দেন ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট এন্ড লস, আর হচ্ছে স্টক সামারি। স্টক সামারি আমরা এই গেটওয়ে টালিতে পাচ্ছি ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস আর স্টক সামারি, আর ডিসপ্লেতে গেলে পাবো ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে? আপনার এই রিপোর্টগুলো আমাকে মেইল করেন, আমি আর এর ফাঁকে আমি আপনাদেরকে একটা শীট পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এনিডেক্স। ওয়ালাইকুম আসসালাম। জি বলছিলাম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? বলেন, সমস্যা নাই। হুম হুম হুম। আচ্ছা, আপনি এনিডেক্সটা ইয়া করেন, এনিডেক্সটা ওপেন করেন। হুম হুম। এনিডেক্সটা এনিডেক্সটা নাম্বারটা বলেন।
স্যার আপনাকে মেল করব বলতে আমি ওগুলা ক্রিয়েট করার পর স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডের মধ্যে পেস্ট করে তারপর এটাকে পিডিএফ করে আপনাকে মেল করে দিচ্ছি। স্যার আপনার মাইকটা মিউট করা আছে। আমরা সরাসরি টালি থেকে ওই রিপোর্টটাই এক্সেল পিডিএফ এ আমরা সরাসরি এক্সপোর্ট করতে পারবো। আর এটা কিভাবে করব? ওকে, আসেন দেখে নিচ্ছি। সাপোজ ধরেন এটা আমার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের উপরে দেখেন ইনপুট এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করব, করার পরে কারেন্টের পরে কনফিগারেশনে যাব, কনফিগারেশনে গিয়ে শো মোড, তারপরে এরর কি দিয়ে আমরা এখানে চলে আসবো ফাইল নেম, ওই যে ফাইল নেমে সরি ফাইল ফরম্যাটে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে দেখেন আমার অপশন আছে এএসসিআই কমা ডেলিমিট, এটা হচ্ছে আপনার ডস মোড। তারপর হচ্ছে এক্সেল স্প্রেডশিট, এইচটিএমএল, ওয়েব পাবলিশ, জেপিজি ইমেজ, পিডিএফ, এক্সএমএল ডাটা ইন্টারচেঞ্জ। এখন যেহেতু আমরা রিপোর্ট এক্সপোর্ট করতেছি সেক্ষেত্রে আমরা দুইটা ফরম্যাট নিব, একটা হচ্ছে এক্সেল আর একটা হচ্ছে পিডিএফ। এখান থেকে আপনি পিডিএফ সিলেক্ট করে এন্টার দিবেন, তারপর একটা এসকেপ দিবেন, তারপরে সেন্ডে ক্লিক করবেন, করলে আমারটা পিডিএফ এ এক্সপোর্ট হয়ে গেছে। আর এগুলো কি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো যেখানে? জি 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 জি। এই যে আমার পিডিএফ এ হয়ে গেছে, তারপরে এটাকে আমি সেভ এজ দিয়ে সরিয়ে আমি এখান থেকে অন্য যে কোনো জায়গাতে নিয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। স্যার ওখানে ক্লাসরুমে পোস্ট করছে, আপনি যদি একটু চেক করতেন। আমি দেখতেছি, আর আপনাদেরকে আমি একটা পাঠিয়েছি, ফাইল পাঠিয়েছি, ডাউনলোড করে ফেলেন। স্যার আমি সেভ দিলে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ওপেন হচ্ছে। এটা চেঞ্জ করছি। আপনার ফটোশপটা ইয়া করা না?
আপনি সেভ এজে দেন, মানে ফটোশপ থেকে, তারপরে এখান থেকে আপনি সেভ এজে অন্য কোথাও নিয়ে ট্রান্সফার করে ফেলেন। লাইব্রেরি 7,80,000, ইনভেস্টমেন্ট 30, কারেন্ট অ্যাসেট, পারচেস, ডিরেক্ট এক্সপেন্স, নেট প্রফিট, ক্লোজিং ব্যালেন্স, সেলস 9,62,000, দিনটিয়া, ট্রায়াল ব্যালেন্স, ওয়াটার পেমেন্ট মিনিস্টার, জি আপনি আপনার নামটা আমি স্পেলিং উচ্চারণ করতে পারতেছি না, একটু আপনার একটু বলবেন আপনার। স্যার মৃন্ময় সাহা। আচ্ছা, মৃন্ময় সাহা, আপনি যে পাঠিয়েছেন রিপোর্ট গুলো আপনি Yes, sir. ডিটেলস নাই, যাই হোক কোনো সমস্যা নাই। এই নেক্সট কোম্পানি থেকে আপনি আরো ডিটেলস করে পাঠাবেন। ডান পাশে Okay, sir. রিপোর্টে যাবেন, রিপোর্টে যাওয়ার পরে ডান পাশে অথবা অল্টার F1 এ চাপবেন, অল্টার F1, অল্টার F1 চাপলে এটা ডিটেলস হবে। Okay, Okay? sir. তো আর আপনাদেরকে যেই ফাইলটা পাঠিয়েছি ফাইলটা ডাউনলোড করে ফেলেন। জি
স্যার রিপোর্টটা জেনারেট কিভাবে করবো আবার একটু বলবেন কি? রিপোর্ট জেনারেট বলতে কি, রিপোর্ট তো অলরেডি মানে জি ওটা তো হয়ে আছে, জাস্ট ওটা আমি ইয়ে করবো কিভাবে? আপনি ব্যালেন্স শিটে যান, ব্যালেন্স আচ্ছা শিট, গিয়েছি। ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস আর রিসিভ পেমেন্ট, আর সরি জি স্টক জি। সামারি, এই তিনটাতে আপনি সিলেক্ট করে এন্টার দিবেন, এন্টার দিলে আপনি ওই রিপোর্টে চলে যাবেন, তারপরে অল্টার F1 চাপবেন। অল্টার F1। জি জি, চাপলে এটা ডিটেলস হবে, তারপরে এখান থেকে আপনি এক্সপোর্ট করে পাঠিয়ে দিবেন। অল্টার F1 চাপার পর ওটা কি করতে হবে স্যার? তারপরে এবার আপনি এটাকে এক্সপোর্ট করবেন, উপরে দেখেন এক্সপোর্ট লেখা আছে, জি এক্সপোর্টের অপশনে যে এক্সপোর্টে যান, যাওয়ার পরে কারেন্ট, তারপর এখানে স্ট্যান্ডার্ড কনফিগার, আপনি কনফিগারে যাবেন, কনফিগারে যাওয়ার পরে যার পরে দেখেন এক্সপোর্ট সেটিং, পিডিএফ রিড অনলি ডকুমেন্ট ফাইল নাকি, ফরম্যাট যেটা ওটা জি জি জি, ফাইল ফরম্যাট, একে পিডিএফ করব। জি জি, পিডিএফ করে একটা এসকেপ দিবেন, এসকেপ দিয়ে সেন্ডে পাঠিয়ে দিবেন। দিবা দিবা আমার বুঝেছি দেয় না পাই। এই তিনটাকে একসাথে করা যায় নাকি আপনার না 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 না, আলাদা? একটা একটা করে, একটা একটা। জি বলেন। 824, 247, 431। হুম হুম। আহ, আপনি ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ট্রায়াল ব্যালেন্স আর একটা কি চেয়েছেন? স্টক সামারি, আচ্ছা স্টক সামারিটা পাবেন ব্যালেন্স শিট এর প্রফিট এন্ড লস এর জি নিচেই। জি দেখেছি।
হয়েছে। আপনারা কি রিপোর্ট শুধু একজন পাঠাইতে পারছেন? স্যার আমি ওখানে আপলোড করতেছি
কিন্তু পোস্টে মানে আপলোড হইতে কোথাও সময় লাগতেছে, পোস্টের অপশনটা আসতেছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনি কিছু আপনি টাইপ করেন, কিছু টাইপ করে তারপরে পোস্ট করার চেষ্টা করেন, ওখানে তাহলে পোস্টের অপশন আসবে না টাইপ না করলে। আপনার ও বডিতে কিছু আচ্ছা আচ্ছা বডিতে কিছু লিখতে হবে, লিখতে হবে। আর কেউ পাঠান নাই নাকি সবাই এন্ট্রি গুলো কমপ্লিট করছিলেন না? স্যার পাঠাচ্ছি, মানে জিনিসটা আপলোড দিতে একটু টাইম লাগছে। হুম, আচ্ছা, তার মানে বোঝা গেল যে আপনাদের এন্ট্রি গুলো সবার কমপ্লিট না, যার কারণে লেট হচ্ছে। আর যার কমপ্লিট ছিল উনি কিন্তু বলা মাত্র পাঠিয়ে দিয়েছে। যাই হোক, সমস্যা নাই, নেক্সট ক্লাস থেকে এই জিনিসগুলো করবেন না, মানে সাথে সাথে এটা করার চেষ্টা করবেন। স্যার আপলোড দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। Partial liability, current liability, details tax. Furniture, fixture, closing stock, loan advance asset, standard debtors, cash in hand, bank and account. Asset. Custom duty, stock, summary. Trial balance. এয়ারলাইন ট্রেডিং কোম্পানিটা কে করেছে? স্যার আমি করছি অর্লিং। আমার কথা স্যার আমি জি, না, অর্লিন, স্যার আপনি 2600 টাকার এন্ট্রিটা 2600 স্যার টাকার এন্ট্রির এন্ট্রিটা মধ্যে ভুল একটু দিছেন। এই যে ডিউটি এন্ট্রি, হ্যাঁ স্যার এন্ট্রির মধ্যে কিছু ভুল ছিল। হ্যাঁ স্যার। এই এন্ট্রিটা আপনার 2600 টাকা হবে, আপনার এই ডিউটি এন্ড ট্যাক্স হবে কি? এটা পেমেন্টের মধ্যে যাবে না এক্সপেন্স হিসেবে? স্যার এটা আমিও এমন করেছি, মানে আমারও কারেন্ট লাইবিলিটি ডেবিট হয়ে রয়েছে ডিউটি এন্ড ট্যাক্সেস যে 2600 টাকা। আপনার 2600 টাকা কি, এটা কি সরাসরি এন্ট্রি দেওয়া আছে নাকি কারোর মাধ্যমে দেওয়া আছে? দেখেন তো। আমরা তো সরাসরি এন্ট্রি দিছি, ক্যাশ করে দিছি একবারে। না 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 না, প্রশ্নটা আপনাদেরকে যে আমি শীটটা দিয়েছি, শীটের মধ্যে কিভাবে দেওয়া আছে এন্ট্রিটা? ভ্যাট পেমেন্ট আর কিছু না।
Sir, just VAT payment, 2,600 by cash. তাহলে আমাদের ব্যাটের লেজারটা পে বলে হবে না, আমাদের ব্যাটের লেজারটা হবে এক্সপেন্সের আন্ডারে। আমাদের ব্যাটের লেজারটা আমরা এক্সপেন্সের আন্ডারে নিয়ে গেলে তখন এটা ঠিক হয়ে যাবে। আর এটাকে যখন আমরা পেবল করে রাখবো তখন এন্ট্রি ঠিক আছে। এক্সপেন্সের আন্ডারে দিব বলতে এখানে তো কন্ট্রা আছে, পেমেন্ট আছে, রিসিপ্ট আছে, জার্নাল আছে, সেলস আছে, পারচেজ আছে। হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি শুনতে পাচ্ছি, স্যার মেবি হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ পাঠান নাই? স্যার আমি তো পাঠিয়েছি, পান নাই। হ্যাঁ হ্যাঁ পেয়েছিস। হ্যাঁ সবার ক্যাশ ইন হ্যান্ড। আপনার আরিফা, আপনার ক্যাশ নেগেটিভ ফিগার কেন? 1,70,500। আপনি আরিফা, আপনি যে সেলস অ্যাকাউন্টের আন্ডারে যে একটা লেজার ক্রিয়েট করেছেন, এখানে যে আপনি লিখবেন শুধু মোবাইল সেলস, আর তারপরে যে ব্র্যাকেটে ইনভেন্টরি, ভ্যালু আর এফেক্টেড এগুলো লেখা লাগবে না। এই লেজারটা স্যার অল্টার করে, ওখানে ছিল জন্য আমি আর ওটা কোনো কিছু করি না, যখন ছিল ওটাই দিয়ে দিয়েছি। না এটা ছিল না, এটা তো মোবাইল সেলের পরে অনেকটা ফাঁকা অংশ রেখে তারপরে কিন্তু ব্র্যাকেটে কথাটা বলে দিছে আপনাদেরকে। যাই হোক, কোনো সমস্যা নাই। আপনারা যখন স্টক সামারিতে যাবেন, ওইখানে গিয়ে কনফিগারেশনে যাবেন, কনফিগারেশনে গিয়ে ওপেনিং লাগবে না, ইনওয়ার্ড আউটওয়ার্ড এই দুইটা জিনিস ইয়েস করে দিবেন। তখন আপনার কি পরিমাণ আপনি মালামাল পারচেজ করছেন আর কি পরিমাণ সেলস করছেন, তারপরে পারচেজ থেকে সেলস মাইনাস হয়ে আপনার ক্লোজিংটা থাকবে। স্যার কি করতে হবে আবার একটু বলবেন, রিপোর্টে যে কি করতে হবে? হ্যাঁ, স্টক সামারিতে যাবেন, গিয়ে আপনারা ইয়াতে যাবেন, এই কনফিগার, আচ্ছা, যে কনফিগারে গিয়ে দেখেন মাঝামাঝি দিক দিয়ে শো গুডস ইনওয়ার্ড, সো গুডস ইনওয়ার্ড, এটা ইয়েস করে দিব। এটা ইয়েস করবেন। আর আরেকটা আছে শো গুডস আউটওয়ার্ড, ইয়েস করে দিব। হ্যাঁ, দুইটা জিনিস ইয়েস করে তারপরে আপনারা সেভ দিবেন। সেভ দিলে তখন আপনার রিপোর্টটা আরো সুন্দর আসবে, ইনওয়ার্ড আউটওয়ার্ড তারপরে ক্লোজিং। ইয়েস স্যার, এবার ভাগ হয়ে গেছে 3 ভাগে। হ্যাঁ হ্যাঁ 3 ভাগে। তো যাই হোক, আমরা নেক্সট ক্লাসে মানে নেক্সট কোম্পানির রিপোর্টগুলো আরো সুন্দরভাবে আরো ডিটেইলস আকারে দেখব। যাই হোক, এই পর্যন্ত যারা পাঠাইছেন ওকে ওয়েল, ভালো। তো যারা বাকি আছেন সবাই কাইন্ডলি পাঠাই রাখবেন। তো আপাতত আপনারা রিপোর্টের কাজটা আপাতত স্টপ করেন। এখন আমরা নেক্সট ক্লাসে কি করব, আমাদের যে প্রথমে যে একটা শীট দিয়েছিলাম আপনাদেরকে, শীটের মধ্যে দেখেন 2 নম্বর কোম্পানি এনজিও নামে একটা কোম্পানি আছে। এনজিও সবাই আমরা আমাদের নাম দিয়ে তারপরে এনজিও লিখে আমরা একটা কোম্পানি ক্রিয়েট করে ফেলি।
এনজিওটা ক্রিয়েট করার জন্য কোথা থেকে শুরু করতে হবে? আমরা ক্রিয়েট কোম্পানিতে চলে যাব। ক্রিয়েট কোম্পানিতে যাব কিভাবে? আমরা এখান থেকে আমরা গেটওয়েতে চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন ডান পাশে কোম্পানি আছে। আপনার এখানে কথা ক্লিক ভেঙে ভেঙে আসতেছে, বোঝা যায় না কি করতে হবে, একটু আবার যদি বলতেন। জি, আচ্ছা এখন একটু কষ্ট হবে কারণ আমার ইলেকট্রিসিটি চলে গেছে, আমি মোবাইল ডাটা দিয়ে কাজ করতেছি। ঠিক আছে, এই কারণে আপনারা আমাকে অন্ধকার দেখতে পাবেন। তো যাই হোক আমরা কোম্পানিতে যাব। কোথায় যাবো? আমাদের কোম্পানি। ডান পাশে, হ্যাঁ ডান জি, পাশে কোম্পানিতে 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 ক্রিয়েটে যেতে হবে। রাইট, ক্রিয়েট কোম্পানি। ক্রিয়েট কোম্পানিতে যাব, তারপরে আমাদের নাম দিয়ে তারপরে এনজিও লিখব। এখানে কি আর কিছু চেঞ্জ করা, মানে ইয়ার চেঞ্জ করতে হবে না? ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম। ফিনান্সিয়াল ইয়ার আমরা যেহেতু আমরা ইরিগেশনের মোডে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই 1/1/2020 দিব। আমরা মাঝামাঝি দিব না, মাঝামাঝি দিলে কিন্তু আমরা রিপোর্ট পাবো না ঠিক মতো। আর এনজিওতে কিন্তু অবশ্যই ইনভেন্টরি থাকবে না। তো এখানে তো আর কিছু চেঞ্জ করা না, শুধু বাংলাদেশ দিয়ে আমরা সেভ করে দেব। হ্যাঁ, হ্যাঁ বাংলাদেশ ঢাকা দিয়ে সেভ করব। সেভ করার পরে যে পেজটা আসবে ওই পেজের মধ্যে আমরা ইনভেন্টরিটা নো করে দিব। স্যার মেইনটেইন ইনভেন্টরিটা নো করে দিব, তাই তো? জি জি। বাকি সব তো এসি থাকবে। জি। স্যার বেস কারেন্সি সিম্বল কি স্যার? টাকা কারেন্সি সিম্বল। কারেন্সি টাকা ওই সিম্বল বাংলাদেশ করলে একাই টাকা চলে আসে তো। বাংলাদেশ আপনি সিলেক্ট করেন নাই। স্যার জাস্ট মেইনটেইন ইনভেন্টরি নো রাখবো, আর কিছু তো চেঞ্জ করা লাগবে না। না আর কিছু চেঞ্জ করতে আর হবে না। ব্যাটটা কি নয় থাকবে? কোনটা? হ্যাঁ ব্যাট নো ব্যাট? থাকবে। হ্যাঁ নো থাকবে। ইনভেন্টরি কি নো? জি হ্যাঁ, এনজিওতে ইনভেন্টরি হয় না। নো দিব নো। জি জি নো দেব। ট্যাক্স আপনার কথা শোনা যাচ্ছে না, একটু লাউডলি বলেন ভাইয়া। এনাবল ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাট, ওটা কি ইয়েস না নো? না ব্যাট আর ট্যাক্স নো রাখেন। ঠিক আছে। সবার কি কোম্পানি ক্রিয়েট করা হয়েছে?
স্যার আমারটা হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, জি স্যার তো হয়েছে। যাদের হয়ে গেছে আপনারা প্রথম যে শীটটা পাঠিয়েছিলাম ওই শীটের থেকে এনজি কোম্পানিটা এই ওখান থেকে দেখেন তো আপনারা গ্রুপ কোনগুলা লেজার কোনগুলো এগুলো চিনতে পারতেছেন কিনা। কি স্যার ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হলো লেজার। না না না, এখানে না, আপনাদের শীটের মধ্যে শীট এনজিও এন্ট্রি এন্ট্রি না, টালি ট্রেনিং নামে একটা শীট পাঠানো হয়েছিল প্রথম দিনে, প্রথম ক্লাসে, যে আমরা কি কি কোন কোন কোম্পানির কাজ শিখবো, কোম্পানির লিস্টে এবং গ্রুপ লেজার গুলা। হ্যাঁ স্যার, ওই যে ব্যাংক অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেট পেয়েছি। স্যার এগুলো কি এখন এন্ট্রি দিব এনজিওর ইয়াতে? ও আচ্ছা, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন করেছে। স্যার এখানে তো গ্রুপগুলো হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেট, তারপরে লোন আর অ্যাডভান্স, এগুলো হচ্ছে গ্রুপ, আর এর পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে লেজার। এক্সপেন্সটা কি গ্রুপ না লেজার? সরি, এক্সপেন্সটা কি গ্রুপ না লেজার? এটা গ্রুপ, আর এর ভিতরে যেগুলো হ্যাঁ, কুমিল্লা ডিভিশন গ্রুপ না লেজার? এটা কুমিল্লা ডিভিশন তো স্যার লেজার স্যার, স্যার। এখানে এক্সপেন্সটা গ্রুপ, কিন্তু কুমিল্লা ডিভিশন কিভাবে বুঝতে পারছি? এটা তো মনে হয় লেজারই হওয়ার কথা, কিন্তু এর মধ্যে সেগমেন্ট আলাদা করা আছে, এন্টারটেইনমেন্ট বিল, কুমিল্লা ডিভিশন। কুমিল্লা ডিভিশনটা হচ্ছে গ্রুপ, ওই কুমিল্লা ডিভিশনের আন্ডারে যে এন্টারটেইনমেন্ট বিল কুমিল্লা ডিভিশন, এন্টারটেইনমেন্ট বিল কুমিল্লা হেলথ এক্সপেন্স কুমিল্লা ডিভিশন, স্যালারি এক্সপেন্স কুমিল্লা ডিভিশন, এই তিনটা হচ্ছে লেজার। সেক্ষেত্রে এক্সপেন্সটা কি তাহলে? এক্সপেন্সটা হচ্ছে আমার মূল গ্রুপ, এটার সাব গ্রুপ হচ্ছে কুমিল্লা ও ডিভিশন। আচ্ছা, এক্সপেন্সটা মূল গ্রুপ, কুমিল্লা ডিভিশন সাব গ্রুপ। জি জি জি। এখানে গ্রুপ কিন্তু গ্রুপের আন্ডারে সাব গ্রুপ কিন্তু অনেক হবে, অনেক করতে পারবেন, কিন্তু লেজারের কোনো সাব লেজার হয় না। আচ্ছা আচ্ছা, গ্রুপের সাব হবে, লেজারের সাব হবে না। তো স্যার আমরা কি আপনারা এগুলো এন্ট্রি দেওয়া শুরু করব? জি 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 শুরু করে দিন। আপনারা প্রথম পেজটা আপনার লোকাল ফান্ড কি কি অ্যাসেট পর্যন্ত আপনি এডিট করেন, কতটুকু পর্যন্ত? এই যে কি কি অ্যাসেট ডোনেশন, কত পর্যন্ত বুঝতেছেন আপনাদের? আপনারা যে পেজটাতে আছেন না, এই পেজটার একবারে নিচে দেখেন লোকাল ফান্ড। জি জি, ইনকামের লোকাল ফান্ড পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, লোকাল ফান্ডের যে লেজার আছে দুইটা, এই দুইটা লেজার পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত কমপ্লিট করে ফেলেন। ও আচ্ছা, ঠিক আছে। স্যার ওই ট্যালি ট্রেনিং এর এটা ওপেন করেছে, ওটার মধ্যে এনজিওর আন্ডার গুলার মধ্যে যে লেজার গুলা আছে ওগুলা? জি 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 জি। স্যার ওটা তো শুরু হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, এবি ব্যাংক থেকে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের আগে আমার ব্যাংক অ্যাকাউন্ট নামে ওইটা থেকে লোকাল ফান্ড পর্যন্ত দিয়ে ফেলবো। রাইট রাইট রাইট। থ্যাংক ইউ স্যার। স্যার আগে কি গ্রুপ ক্রিয়েট করব? গ্রুপ লেজার দুইটাই, সবই তো লাগবে। যেমন ধরেন ব্যাংক অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেট, লোন অ্যাডভান্স অ্যাসেট, ডিপোজিট অ্যাসেট, এই তিনটা গ্রুপ, চারটা গ্রুপ করা লাগতেছে না। এক্সপেন্সিভ গ্রুপ আছে, এক্সপেন্সের আন্ডারে যে কুমিল্লা ডিভিশন, ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, শুধু তিনটা নতুন করে আপনাদের গ্রুপ খুলতে হবে। এছাড়া তো আর ইনকামসের আন্ডারে ইন্টারন্যাশনাল ফান্ড আর লোকাল ফান্ড, এই তিন দুই পাঁচটা লেজার গ্রুপ করতে হবে, আর বাদ বাকি তো আপনার লেজার। আর ইনকাম, এক্সপেন্স, ডিপোজিট অ্যাসেট, লোন অ্যাডভান্স অ্যাসেট, ফিক্সড অ্যাসেট আর ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো তো আমার অলরেডি গ্রুপ ক্রিয়েট করাই আছে।
ডিফল্টে। স্যার এই যে ডিভিশন গুলো এগুলো এক্সপেন্স আমরা যে ইনডিরেক্ট এক্সপেন্স হিসেবে তো যাবে না? না, ডিরেক্ট। ডিরেক্ট এনজিটি হ্যাঁ, এনজিটি স্যার কিন্তু ওই যে শিটটার মধ্যে আবার ব্র্যাকেটে দেখলাম লেখা আছে যেটা ইনডিরেক্ট এক্সপেন্স এর ইয়েতে লেখা আছে। ইনডিরেক্ট এক্সপেন্সটাকে আপনারা এক্সপেন্স করে ফেলেন, অল্টার করে ডিরেক্ট গ্রুপটাকে। এক্সপেন্স হ্যাঁ হ্যাঁ, গ্রুপটাকে অল্টার করে এক্সপেন্স করে ফেলেন। হ্যালো স্যার। জি বলেন। স্যার এবি ব্যাংক লিমিটেড নাম্বারের 7776 আন্ডারে কি হবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট না, ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে। স্যার ওই এক্সপেন্সটা ক্রিয়েট করার টাইমে আমরা কি ফার্স্টে গ্রুপে যাব? গ্রুপে যাওয়ার পর নেমের মধ্যে আমরা কুমিল্লা ডিভিশন দিব, আর জি। আন্ডারে থাকবে এক্সপেন্স, এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স। জি জি, এক্সপেন্স ডিরেক্ট এক্সপেন্স একটা দিলেই হবে। আচ্ছা আচ্ছা। স্যার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স দিতে হবে? অ্যামাউন্ট, ওপেনিং ব্যালেন্স? হ্যালো স্যার। স্যার ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে যে এই ব্যাংকের সাথে আরো কিছু সংখ্যা দেওয়া আছে লিমিটেড আন্ডার, ওগুলো তো দিতে হবে কি নামের সাথে? জি বলেন, তখন আমি আপনাদের কথা শুনি নাই। স্যার বলছিলাম যে ওই ব্যাংক নামগুলো যে লেবি ব্যাংকের সাথে আপনার কিছু সংখ্যা দেওয়া আছে, নামের সাথে কি ওগুলোও যাবেন নাকি? হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার এগুলো হচ্ছে একটা স্যাম্পল দিয়ে দেন, অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়ে দেন। স্যার গ্রুপের আন্ডারে যখন কুমিল্লা ডিভিশন নামে আরেকটা গ্রুপ ক্রিয়েট করছে, তখন নিচে একটা লেখা আসতেছে, ওইটা হচ্ছে গ্রুপ বিহেভস লাইক আ সাব লেজার। ওটা নো দেওয়া আছে। হ্যাঁ, এটা নো রাখবেন। এটা যদি ইয়েস দেন সেক্ষেত্রে হবে কি, আমরা যখন রিপোর্টে যাব, সাপোজ ধরেন আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার রিপোর্টে গেলাম,
তো এনজিওতে তো প্রফিট এন্ড লস হয় না, প্রফিট এনজিওতে হবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। ওই রিপোর্টে যাওয়ার পরে যখন আমরা ডিটেলসে ক্লিক করব, যদি গ্রুপ বিহেভ লাইক এ সাবলেজার ইয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওই গ্রুপের আন্ডারে কি কি গ্রুপ আছে ওই গ্রুপগুলো শো করবে না। যদি আমরা নো রাখি, সেক্ষেত্রে আমরা এক জায়গা থেকে আমরা একটা গ্রুপের আন্ডারে যদি 10টা আরো সাব গ্রুপ থাকে এবং ওই 10টা সাব গ্রুপের আন্ডারে যদি 1000 লেজার থাকে, সবগুলো এট এ টাইম আমরা দেখতে পারবো। তো আপনারা টালিতে কাজ করতে গেলে গ্রুপ বিহেভ সাব লেজার এটাকে সবসময় নো রাখবেন, মনে থাকবে? এটা সব ক্ষেত্রে? হ্যাঁ, আপনি গ্রুপের ক্ষেত্রে, সাব গ্রুপের ক্ষেত্রে, বুঝছি। মানে যে কোনো কোম্পানির ক্ষেত্রে এটা জিজ্ঞেস করতে হ্যাঁ হ্যাঁ। তারপর নিচে ছিল মেথড টু অ্যালোকেট হোয়েন ইউজ ইন পারচেজ ইনভয়েস, ওইটার মধ্যে নট অ্যাপ্লিকেবল ছিল অ্যাপ্রোপ্রিয়েট বাই কোয়ান্টিটি, অ্যাপ্রোপ্রিয়েট বাই ভ্যালু। এটা কি নট অ্যাপ্লিকেবল রাখবো? নট অ্যাপ্লিকেবল। তার টাইপ অফ লেজারে কি কুমিল্লা ডিভিশন দিব? হ্যাঁ, এক্সপেন্সের আন্ডারে কুমিল্লা ডিভিশন নামে গ্রুপ হবে। আর ওই আন্ডার কি স্যার ইনডাইরেক্ট এক্সপেন্স হবে? কোনটা? আপনার এক্সপেন্সের যেইটা, ওটা কি ইনডাইরেক্ট আন্ডারে? এখানে আপনি যখন আমরা ইনভেন্টরি নো করে দেই, তখন আমাদের ডিরেক্ট ইনডাইরেক্ট বলতে কোনো থাকে না, তখন আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্স থাকে না হয়তো বা। আচ্ছা, আমি এখন দেখে নিচ্ছি। স্যার গ্রুপের এটা একটু আপনি ক্রিয়েট করে দেখান যে কিভাবে করতে হবে। গ্রুপ আপনারা কি তৈরি করেন না? আপনারা তো গ্রুপ তৈরি করেন। স্যার এক্সপেন্সের এটা, হ্যাঁ, এক্সপেন্সেরই বলতেছি। আপনারা তো গ্রুপ তৈরি করেন। গ্রুপ তৈরি করতে গেলে, তৈরি করার জন্য আপনাদের তো গ্রুপ তৈরি করতে গেলে প্রথমে আসবে নাম, তারপরে আসবে অ্যালাইস, তারপরে আসবে আন্ডারের মধ্যে দিবেন এক্সপেন্স। ও আচ্ছা 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 আচ্ছা, ডিরেক্ট ইনডাইরেক্ট দুইটাই আছে। এখানে কি করবেন, অল্টারে যাবেন, অল্টারে গিয়ে আপনি এই ডিরেক্ট কথা, সরি, আপনি ডিরেক্ট কথাটা কেটে দিবেন। স্যার আমরা তো ডিরেক্ট দিয়ে অলরেডি করে ফেলছি, তো ওটা কি আবার কেটে মানে ওটা ঠিক করে আবার ইয়ে করতে হবে? এটা যে কোনো সময় করা যাবে, সমস্যা নাই। আমরা এক্সপেন্স ডিরেক্ট থেকে আমি এক্সপেন্সেস বানাই দিয়েছি। এখন আমি যখন একটা গ্রুপ ক্রিয়েট করতে যাব, ক্রিয়েট গ্রুপ লিখবো কুমিল্লা। স্পেলিং কি ঠিক আছে আমার? CUMILLA, কুমিল্লা। আমরা হচ্ছে কি আমার এক্সপেন্স। Yes. ক্লিয়ার হচ্ছেন? স্যার আপনার স্ক্রিন তো দেখা যায় না। ও, দেখা যায় না? না স্যার। ও, ইলেকট্রিসিটি চলে গেছিল তো। স্যার আমি ডাইরেক্ট ইনকামের আন্ডারে দিয়ে দিছি, ওই জিনিসটা কিভাবে মানে ইয়া করব? ইনকাম দিয়ে দিছেন, দেখ এগুলো হচ্ছে আমরা এগুলা চেঞ্জ করব অল্টারে গিয়ে। স্যার অল্টার কোথায় পাবো? অল্টার কি এলআইসি এর যেটা ওখানে গিয়ে কি ডিরেক্টটা কেটে দেব? হ্যাঁ, ডিরেক্টটা কেটে দিয়েন। এটা কি নেমের থেকে কাটবো না এলআইসি এর থেকে কাটবো? না না না, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমরা অল্টারে গেলাম, তারপরে গ্রুপের মধ্যে আমার ইনডাইরেক্ট এক্সপেন্স আছে, ঠিক আছে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এখানে আমরা ইনডাইরেক্ট কথাটা কাটবো, আর এলআইসি এর মধ্যে যে এক্সপেন্সেস ইনডাইরেক্ট লেখা আছে এলআইসি এর কথাটা কেটে দিব।
এক ভাই যে বলছিলেন যে আপনার এই ইনকামের আন্ডারে চলে গেছে গ্রুপ না লেজার? স্যার গ্রুপ স্যার, ওকে, কুমিল্লা ডিভিশনের হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, অল্টারে যান, অল্টারে যাওয়ার পরে তারপরে যাবেন গ্রুপ, গ্রুপের পরে আপনি এখানে লিখবেন কুমিল্লা, কুমিল্লা লেখার পরে আন্ডারটা আপনি দিবেন এক্সপেন্স, অথবা আপনার যদি ডিরেক্ট থাকে ডিরেক্ট এক্সপেন্সে দেবেন। স্যার, জি বলেন। এন্টারটেইনমেন্ট বিল কুমিল্লা ডিভিশন এটা আন্ডার ডিরেক্ট এক্সপেন্ডিচার নাকি ইনডিরেক্ট? কোনটা? এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট বিল কুমিল্লা ডিভিশন, আন্ডার হবে কুমিল্লা। আন্ডার তো কুমিল্লা নাই স্যার, এটা তো লিখতে হবে নাকি? লিখতে হবে কেন? আপনি ক্রিয়েট করবেন, এটা কি আপনি কাগজ কলম পাইছেন যে লিখতে হবে? এই যে ক্রিয়েট করলাম স্যার, ক্রিয়েট করলে আন্ডার ওঠে না স্যার অটোমেটিকলি? হ্যাঁ, আন্ডারে তো আসবে কুমিল্লা ডিভিশন আর কুমিল্লা। স্যার ওই যে আপনার যে গ্রুপে করা ওগুলোতে কুমিল্লা ডিস্ট্রিক্ট নাই। তাহলে তো আপনাকে তো আগে গ্রুপগুলো করতে হবে, 3টা গ্রুপ করতে হবে আগে, কুমিল্লা, খুলনা, ঢাকা। জি স্যার, বুঝতে পারছি। আগে গ্রুপগুলো করে ফেলেন, তারপরে পাশাপাশি লেজারগুলো করে দিবেন। স্যার গত দিনের এনে একটা কোশ্চেন ছিল, বলবো? জি বলেন। স্যার আমাদের যে ভাউচার গুলো করতে দিয়েছেন ওখানে যে ডিপোজিট যেটা ছিল ওইটা তো স্যার ডিপোজিটটা কিভাবে যাবে? এটাতে অ্যাসেট, ডিপোজিট অ্যাসেট হিসেবে দেখাচ্ছে, তো ডিপিবিএল ডিপোজিট, মান্থলি ডিপোজিট যেটা। হ্যাঁ হ্যাঁ, আর এটার গ্রুপটা হবে ডিপোজিট অ্যাসেট। না না স্যার, আমি এটার কথা বলছি না, কিন্তু আমি ভাউচারটা কিভাবে দিব সেটা জিজ্ঞেস করতেছি। ওইটা পেমেন্ট কনফিউশন ছিল, জিজ্ঞেস করব মানে পেমেন্ট ভাউচার দিয়ে সরাসরি আপনার ওই ডিপোজিট দিয়ে দিতে হয়ে গেল আর তো হ্যাঁ কিছু না। হ্যাঁ হ্যাঁ, ডিপোজিটে ডেবিট করব আর ব্যাংক অথবা ক্যাশকে ক্রেডিট করে দিব, কারণ আমার এই এন্ট্রিটা দেওয়ার ফলে তো আমার ব্যাংক অথবা ক্যাশ কমে যাচ্ছে। হুম। স্যার ইনকামের আন্ডারে ইন্টারন্যাশনাল ফান্ড আছে, তারপর এটার আন্ডারে কতগুলো ডোনেশন দেওয়া আছে। এইটা ইন্টারন্যাশনাল ফান্ড গুলোকে কুমিল্লা ডিভিশন, ঢাকা ডিভিশনের মতন করে ওপেন করবো? জি 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 জি। থ্যাংক ইউ স্যার। এক্সপেন্সের মধ্যে যে এন্টারটেইনমেন্ট বিল পাশে আবার কুমিল্লা ডিভিশন লেখা, তো কুমিল্লা ডিভিশনকে দেওয়ার দরকার আছে নাকি শুধু এন্টারটেইনমেন্ট বিলটা দিলেই হবে? না, এন্টারটেইনমেন্ট বিল কুমিল্লা ডিভিশন দিতে হবে, না দিলে আপনি বুঝবেন না এটা কোনটা কোন লেজার। এটা তো আপনার আন্ডার কুমিল্লা ডিভিশনের আন্ডারে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমার তো প্রত্যেকটা গ্রুপের আন্ডারে সেম আমার 3টাই লেজার আছে। আমার 3টা ডিভিশনের মধ্যে আমার এন্টারটেইনমেন্ট, হেলথ এক্সপেন্স আর স্যালারি এক্সপেন্স। জি জি। কারণ আপনার এনজিওর কাজগুলো একটু মানে ডিফারেন্ট, ট্রেডিং কোম্পানি থেকে একটু ডিফারেন্ট হয়, আমাদের নরমালি কোম্পানি অ্যাকাউন্টসের মতো না। স্যার এই কুমিল্লা ডিভিশনের যে এন্টারটেইনমেন্ট বিল, এই লেজারটা একটু ক্রিয়েট করে দেখান তো স্যার, আমি বুঝতেছি না। আচ্ছা, দেখাচ্ছি। ক্রিয়েট লেজার ENTER এন্টারটেইনমেন্ট। কুমিল্লা ডিভিশন আন্ডার হচ্ছে কুমিল্লা। দেখছেন?
বুঝেছি। স্যার এই যে টাইপ অফ লেজার থাকে এখানে অ্যাকচুয়ালি কি হওয়ার কথা না? এখানে আমরা দিলাম নট অ্যাপ্লিকেবল, বাট বেসিক্যালি এটা কি হবে? এটা নট অ্যাপ্লিকেবলই থাকবে। এগুলো হচ্ছে কি আপনার এটা কি প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা করতে যাব তখন এটা এভাবে এরকমই থাকবে, নট অ্যাপ্লিকেবল থাকবে? হ্যাঁ, এটা নট অ্যাপ্লিকেবলই থাকবে। তার রাউন্ডিং মেথড এটা কি নট অ্যাপ্লিকেবল? হ্যাঁ, নট অ্যাপ্লিকেবল। স্যার ঢাকা, খুলনা, তারপর হচ্ছে কুমিল্লা ডিভিশন, এটা কি ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে দিব? ইনডাইরেক্ট দিতে পারেন, ডিরেক্ট এক্সপেন্সের আমরা দিতে পারেন। লোকাল ফর্মে আমরা পর্যন্ত যতগুলো লেজার করার কথা ছিল ততগুলো করা হয়েছে। লোকাল ফান্ডের আন্ডারে 2টা লেজার করছেন। ওকে, যাদের লেজার গুলো কমপ্লিট হয়েছে আপনারা বাউচার এন্ট্রি গুলো শুরু করেন। বাউচার এন্ট্রি হচ্ছে আপনাদেরকে যে আজকে যে শীটটা পাঠিয়েছি ওই শীটটা দেখে দেখে বাউচার এন্ট্রি গুলো করে ফেলেন। আর এন্ট্রি করার সময় দেখবেন যে আপনাদের ডেবিট ক্রেডিট আসতেছে কিনা। যদি আপনাদের ডেবিট ক্রেডিট না আসে, 2 আসে, সেক্ষেত্রে ধরে নেবেন এটা সিঙ্গেল ডুয়াল এন্ট্রি, ডাবল এন্ট্রি মোডে আছে। আর যদি প্রথমে অ্যাকাউন্টস আসে বাউচারে যাওয়ার পরে রিসিভ পেমেন্ট বাউচারে যাওয়ার রিসিভ পেমেন্ট কোনটা জানালে এই বাউচারে ঢোকার পরে যখনই আপনাদের আসবে অ্যাকাউন্ট, তখনই ধরে নিতে হবে যে আপনার একটা সিঙ্গেল এন্ট্রি মোডে আছে। যাওয়ার পর জাস্ট আমার ক্রেডিট ক্রেডিট দেখালে আপনার ডুয়াল এন্ট্রি মোডে আছে। করতে হবে স্যার না না, কিছু করতে হবে না। জি বলেন। স্যার লেজার ক্রিয়েট করার সময় স্যার এন্টারটেইনমেন্ট বিল এটা কি কুমিল্লা ডিভিশনের আন্ডারে যাবে? এন্টারটেইনমেন্ট বিল আপনার 3টা ডিভিশনের আন্ডারে 3টা করে লেজার আছে। এন্টারটেইনমেন্ট
এন্টারটেনমেন্ট বিল ঢাকা ডিভিশন, এন্টারটেনমেন্ট বিল খুলনা ডিভিশন। আপনাদেরকে প্রত্যেকটা লেজার স্পেসিফিক করে দেওয়া আছে। জার্নালটা কি দিব, ক্রেডিটের মধ্যে কি দিব? জিকা জাপান ডোনেশন ক্রেডিট হবে আর ক্যাশ ডেবিট হবে? না ক্যাশ না, ব্যাংক। ব্যাংক একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, এনজিওতে কাজ করতে গেলে 5,000 টাকার নিচে যতগুলা ট্রানজাকশন হবে ওইগুলো আপনি ক্যাশে দিতে পারবেন। 5,000 টাকা ক্রস করলেই ওই অ্যামাউন্ট আপনি ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশনটা করবেন। ওকে? কত আর জিকা জাপান আর এটা তো ডোনেশন যে কোনো ব্যাংকে দিয়ে দিব, যে ব্যাংক এশিয়া আছে, তারপর এবি ব্যাংক আছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা ব্যাংকে দিয়ে দিন। মানে ব্যাংক ডেবিট আর জিকা জাপান ডোনেশন এটা হচ্ছে ক্রেডিট এভাবে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট হবে। এটা কি রিসিপ্টের আন্ডারে যাবে? হ্যাঁ, রিসিভের আন্ডার, রিসিভ ভাউচারে। ওই তো হ্যাঁ, রিসিপ্ট ভাউচারে। জি। স্যার রিসিপ্ট ভাউচার বলতে এখানে কন্ট্রা আছে, পেমেন্ট আছে, আর রিসিপ্ট আছে। রিসিপ্ট হচ্ছে F6 এর আন্ডারে যাবে। হ্যাঁ, F6 এর আন্ডারে না, আপনি আন্ডারটা বলতেছেন কেন? আপনি যে আন্ডার যে বলতেছেন এটা রং কথা বলতেছেন। আমরা যখন একটা লেজার বা গ্রুপ করব তখন আমরা আন্ডার ইউজ করব, আর আমরা যখন ভাউচার এন্ট্রি দিব, ট্রানজাকশন করব, তখন এটা হবে যেমন কোন ভাউচার টাইপে যাবে। আচ্ছা, টাইপ ওটা হবে, ওটা আন্ডার হবে না, টাইপ হবে। হ্যাঁ, ভাউচার টাইপ মানে কোন ধরনের ভাউচার হবে এটা, দেখি আমার পেমেন্ট ভাউচার নাকি রিসিভ ভাউচার নাকি জার্নাল ভাউচার নাকি কন্ট্রা ভাউচার। আচ্ছা স্যার, অ্যাকাউন্টিং ভাউচার আমরা অনেকগুলো আছে, এটার মধ্যে আমরা রিসিপ্টই নিব। হ্যাঁ, এটা তো রিসিভ ভাউচার, কারণ টাকাটা আমরা পাচ্ছি না। ট্রেডিং কোম্পানি হচ্ছে শুরু করে ক্যাপিটাল দিয়ে, আর এনজিও শুরু করে হচ্ছে ডোনেশন দিয়ে, মানে ডোনেশন রিসিভ করে। আচ্ছা, আজান দিয়ে দিচ্ছে, বলো বিরতি দিচ্ছি। হ্যাঁ, কত মিনিট স্যার? 15 মিনিটস, এখন 20 বাজে তো, 30-35 আবার continue করবো। জি স্যার। ওকে। আরিফা আপু, আপনি যদি কাইন্ডলি একটু মিউট করতে নিজেকে তাহলে ভালো হতো। আচ্ছা স্যার, আমি বুঝিনি। এখন শুক্রবার তো, আজকে এখন কেউ নাই।